এভরিওয়ান হ্যাভ সাম প্রিক ইন দ্য লাইফ টাইম। কোনো একটা জায়গায় একটা খোঁচা কারুর লাগবেই, পেরেকেই হোক বা কোনো পিনেই হোক বা যে কোনো জায়গায় একটা শার্প লাগবে। এবং দেখা যাচ্ছে দাড়ি কাটছে যারা, তা সেক্ষেত্রে টুকটাক একটা পাংচার হচ্ছে এবং উইদাউট এনি ইন্টারভেনশন এটা এমনি বন্ধ হয়ে যাচ্ছে, রক্ত বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলি তো? হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে। এটা সবারই অভিজ্ঞতা আছে, কোনো কিছু চাপও দিতে হয় না, এমনি বন্ধ হয়ে যায়। তাহলে সেটা এই জন্য, এবং এটার কী কারণে বন্ধ হয়? হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস মানে হচ্ছে যে এখান থেকে ঢুকো, আজকে এখান থেকে ঢুকতে পারো, হ্যাঁ যাও, ওইখানে বসে। এখন হিমোস্ট্যাসিস হচ্ছে একটা ব্লাড ভেসেলের ভিতর দিয়ে রক্ত যাচ্ছে এবং সেটা ওইটা ফ্লুইড স্টেটে রয়েছে বটে, কিন্তু কোনো একটা জায়গায় কেটে গেলে দেখবে রক্তটা আসলে পরেই বাইরে দেখবে একটা থকথকে পদার্থে পরিণত হয়ে যায়, যেটাকে বলে ব্লাড ক্লট বলা হয়। এবং সেটা যখন ব্লাড ভেসেলের বাইরে হয় তখন সেটাকে সাধারণত আমরা ক্লটিং বলি, আর যদি ইন্ট্রাভাস্কুলার হয় সেটাকে আমরা থ্রম্বোসিস বলা হয়, বলে না করোনারি থ্রম্বোসিস। করোনারি আর্টারির ভিতরে ওইরকমভাবে রক্ততঞ্চন হয়, ফর্মেশন অফ blood clot, and when it obstructs the blood flow of heart muscle, there is myocardial ischemia, infarction, and it is a common cause of death in elderly individual. Now bleeding time, a small cut, and in that case spontaneously cessation of bleeding, that is hemostasis. And bleeding time and the experiment, it is done so that there is platelet plaque formation. Whenever there is a damage to a vessel, the first response is vasoconstriction. Capillaries cannot contract, they do not contain smooth muscle, but the arterioles, arterioles, they have smooth muscle and they do contract. So vasoconstriction is first. Second is the platelet plaque formation. Initially there is a white plaque formation, and then there is additional blood clotting, definitive plaque formation. And it has been seen that commonly this platelet plaque formation is sufficient to arrest bleeding from the small blood vessels. তাহলে এখন প্লেটলেটের পরীক্ষার জন্য এটা করা হয়। এখন এটা কী করা হয়? হয় ইয়ার লোবিউল অথবা ফিঙ্গার টিপ, এটা ভালো করে তোমার স্টেরাইল করে নিতে হবে, অ্যাসেপটিক করে নিতে হবে, স্পিরিট দিয়ে, অ্যালকোহল দিয়ে, 70% অ্যালকোহল, যাই হোক, এটা দিয়ে ভালো করে এটাকে প্রথমে আগে নিতে হবে। তারপরে ইয়ার লোবিউল যদি নেওয়া যায় তাহলে সেখানে এটা করে নিতে হবে। ডিউক মেথড বলে, বই দেখবে এখানে ডিউক মেথড লেখা আছে, আরও আভি মেথড অন্যান্য আছে, এটা লেখেনি, দরকারও পড়বে না তোমাদের সাধারণ ক্ষেত্রে। তা সেখানে তোমার মনে করো ফিঙ্গারটা প্রিক করলে, ড্রাই হয়ে যাওয়ার পরে, অ্যাবসলিউটলি ড্রাই হয়ে গেল, তুমি ফিঙ্গারটা প্রিক করবে, ডিপ করবে। একটু ডিপ না হলে পরে চেপে চেপে বার করলে ওরকমভাবে রেজাল্টটা আসবে না। যদি তোমার স্পন্টেনিয়াস ফ্লো অফ ব্লাড হবে, এবং তারপর সেই টাইমটা নোট করবে রিস্ট ওয়াচে বা তোমাদের মোবাইলের যে স্টপ ওয়াচ আছে, ডিয়ামেন্টের স্টপ ওয়াচ এখানে নেই, তা তোমরা রিস্ট ওয়াচে অথবা দিয়ে টাইমটা নোট করবে। করার পরে 30 সেকেন্ড ইন্টারভাল তুমি ফিল্টার পেপারটা এরকমভাবে টাচ করবে, এই যে এইচটা ধরে, এই যে হ্যাঁ এখানে এরকমভাবে টাচ করবে ডিফারেন্ট পয়েন্টস, ডিফারেন্ট স্পটস করলে পরে দেখবে আফটার ফিউ ড্রপস ইট উইল ডিসঅ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি। ইউ মাস্ট নট অ্যাপ্লাই প্রেশার অর এনিথিং এলস। সেশন অফ ব্লাড ইজ স্পন্টেনিয়াস। এটা হচ্ছে তোমার ব্লিডিং টাইম, 2 to 4 minutes, 2 to 6 minutes ব্লিডিং টাইম। অ্যান্ড ব্লিডিং টাইমটা প্রলংড হতে পারে কোনো কন্ডিশন। সাধারণত প্লেটলেট ডিসঅর্ডার থেকেই এটা সাধারণত হয়, প্লেটলেট ডিসঅর্ডারে সেগুলো। কারণ এখানে দেওয়া আছে, কয়েকটা দেওয়া আছে। ব্লাড ভেসেলের উইকনেসের জন্য হতে পারে, 3টে কারণ এখানে দেওয়া আছে, সেগুলো একটু আলোচনা করে দেবো একটু পরে। এটা তার মানে এইভাবে ব্লিডিং টাইম দিয়ে পেলে, মনে করে এরকম 3-4টা পেলে, যে কটা ডট পেলে বা স্পট পেলো সেটাকে গুণ করতে হবে হাফ মিনিট দিয়ে 30 সেকেন্ড করে, তাহলে তুমি ব্লিডিং টাইমটা পেয়ে গেলে। কিন্তু যদি ব্লিডিং টাইমটা প্রলংড হতে থাকে তখন বুঝতে হবে যে তোমার সেক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে তুমি ইন্টারভিন করবে, চাপ দিয়ে বন্ধ করে দেবে এবং রিপোর্টটা দিয়ে দেবে যে এত সেকেন্ড পরেও সেটা চলছে।
এই হচ্ছে তোমার ব্যাপার। এটা হচ্ছে তোমার ব্লিডিং টাইম। এখন আর ক্লটিং টাইমটা কীরকম, এখানে ক্যাপিলারি গ্লাস টিউব দিয়ে এটা করা হয়। তো এখানে নেই, হ্যাঁ ক্যাপিলারি গ্লাস টিউব। এই মনে করো একজনের ফিঙ্গার প্রিক যদি করো, তাহলে যার ফিঙ্গার প্রিক করেছো সে নিজে করতে পারে, অথবা দুইজনও করতে পারে। একজন করলো ক্লটিং টাইমটা, আরেকজন করলো ব্লিডিং টাইম। মনে করো প্রিক করলে ব্লাডটা বেরোলো, ইউ নোট দিস পয়েন্ট টাইম 0, তখন এখান থেকে ধরে একটু হরিজনের নিচে রাখলে পরে ক্যাপিলারি অ্যাকশনে চলে যাবে। ক্যাপিলারি অ্যাকশন মানে সারফেস টেনশন দিয়ে এটা চলে যাবে। আর একটুখানি লোয়ার লেভেলে থাকবে, একটু গ্র্যাভিটিও কাজ করবে। তারপর তুমি যতটা সম্ভব এখানে পুরোটা নিয়ে নেবে। টাইমটা নোট করা আছে। তারপরে এটা 2 মিনিট অন্তর অন্তর, 2 মিনিট অন্তর, ভুল বলছি, 2 মিনিট অন্তর, কোনো বইয়ে বলছে 15 সেকেন্ড, কোনো বইয়ে বলছে 30 সেকেন্ড অন্তর অন্তর করে এটা তুমি বিটটা তুমি ভাঙবে। ভাঙলে পরে যখন দেখবে এরকমভাবে যদি তুমি 30 সেকেন্ড অন্তর অন্তর করে যাও, তারপর দেখবে যেই ভেঙেছে সেই জায়গা দিয়ে একটা থ্রেডের মতো বেরিয়ে এসছে, থ্রেড কানেকশন হয়ে রয়েছে। তা সেই যেই পয়েন্টটা ওটা হলো সেটা হচ্ছে ক্লটিং পয়েন্ট। এবং যখন সেটা তার আগে তুমি দেখবে তুমি এটা নড়াচড়া করছে, পুরোটা তো ভর্তি, তারপরে দেখবে নড়াচড়া করছে, তারপরে নড়াচড়াও করছে না, তাহলে সেটা হচ্ছে তোমার ক্লটিং টাইম। এখন এটা কী জন্য দরকার, সাধারণ বুদ্ধিতে তোমরা সব মোটামুটি জানো। একটা লোকের যে কোনো এনি ফর্ম অফ সার্জারি, সেটা মেজর সার্জারি হোক, মাইনর সার্জারি হোক, মানে একটা বায়োপসি মনে করুন নেবে, বা একটা টুথ এক্সট্রাকশন হবে, তাহলে সেক্ষেত্রেও ব্লিডিং হতে পারে। সেই জন্য দেখবে সবসময় ব্লিডিং টাইম ক্লটিং টাইমটা ওরা করে আসতে বলে। নিজেরাও তো যেখানে ল্যাবরেটরি আছে করে নিল, নয় বাইরের ল্যাবরেটরি থেকে ওইটা রিপোর্টটা না পেলে ওরা আর করতে চায় না। কারণ একবার ব্লিডিং যদি শুরু হয়ে যায় তখন সেটাকে কন্ট্রোল করা বা সেটাকে চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। সেই জন্য যখন এটা জানবে যে না এটা অ্যাডিকুয়েট আছে, তখনই তারা 2 to 8 মিনিট এরকম থাকে, বই যা দেওয়া আছে তুমি এগুলো মুখস্থ করে নেবে। এটা হচ্ছে রাইটস ক্যাপিলারি টিউব মেথড। অথবা সেটা ব্লাডেও করা যায়, সেটা বেশি পরিমাণ ব্লাড লাগবে, লিয়েন হোয়াইট টেস্ট টিউব মেথডেও করা যায়। সেটা বই থেকে পড়ে নিতে হবে, সেটা কিছু হামরি কিছু নয়, টেম্পারেচার মেনটেন করে। কিন্তু ব্লাডটা যখন এখানে যাবে, বই দেখবে লেখা আছে এরকমভাবে একটুখানি ধরে রাখবে, যে বডি টেম্পারেচারটা যেন পায়, তারপরে টেম্পারেচার হলে ঠিক মতন রিয়াকশনগুলো হবে। এখন এইভাবে ক্লটিং টাইম তোমার পাওয়া যাবে। তাহলে এখন এটার কিছু ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে। দেখবে কোনো রোগে, ব্লিডিং ডিজিজের মধ্যে সবই পড়বে, কোনো রোগে দেখা যাবে যে ব্লিডিং টাইমটা প্রলংড হয়েছে কিন্তু ক্লটিং টাইম উইদিন নর্মাল লিমিটস আছে। আবার কোনো রোগে হতে পারে যে ক্লটিং টাইমটা প্রলংড হয়েছে অথচ ব্লিডিং টাইমটা নর্মাল রয়েছে। এটা সম্ভব, বাস্তব ক্ষেত্রে সম্ভব। যারা দাড়ি কাটছে করছে তারা তো মেল পপুলেশনই তারা, এবং সেক্ষেত্রে তার কাট প্রায় হচ্ছে, এবং সামান্য কোনো চিকিৎসা ছাড়াই সেটা সেরেও যাচ্ছে, কিছু হচ্ছে। তার মানে তার ব্লিডিং টাইমটা নর্মাল আছে। কিন্তু তার যদি একটা ডিপ উন্ড হয় কোনো কারণে, তারপরে সেখান থেকে সেটা কন্ট্রোল হতে চাইছে না। কারণ হিমোস্টেসিসের মধ্যে প্রথমে হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হবে, তারপরে হচ্ছে প্লাক ফর্মেশন হবে, প্রাইমারি প্লাক ফর্মেশন এবং প্লেটলেট প্লাক ফর্মেশন। তারপরে হবে তোমার, তার সঙ্গে সঙ্গে চলবে অবশ্য ক্লটিং প্রসেস। তো ক্লটিংয়ে কী চেঞ্জ হয় বডিতে, এই যে কোয়াগুলেশন সিস্টেমের কী চেঞ্জ হয়, এই যে রক্তটা মনে করো টেস্ট টিউবে তুমি তুললে, দেবে তোমাদের এরপর করতে হবে এই যে ব্লাড স্যাম্পল পাঠাতে হবে ওয়ার্ড থেকে। ব্লাড যা রিকোয়ারমেন্ট আছে, ব্লাড ব্যাঙ্কে যখন পাঠানো হয় তখন সেখানে ক্লটেড স্যাম্পলও থাকবে। সেই ব্লাডটা যখন টিউবের মধ্যে রাখবে, খানিকক্ষণ পরে সেটা স্ল্যান করে রাখা হয় এবং তারপরে সেটা ক্লট হয়ে যায়। এই ব্লাডটা ক্লট হয় কেন, কী জন্য, কী পরিবর্তন হয়? ব্লাড ক্লটটা কার পরিবর্তন? এটা কি আরবিসির না প্লাজমার? কার চেঞ্জ হচ্ছে এটা? হ্যাঁ, এটা কার চেঞ্জ হচ্ছে? চেঞ্জটা কোথায় হচ্ছে? হ্যাঁ, না, এই যে রক্তটা যে তঞ্চন হচ্ছে সেটা কার গুণ? সেটা কি আরবিসির গুণ না প্লাজমার গুণ, রক্তরসের গুণ? হ্যাঁ, বলছে প্লাজমার। কারণ আরবিসি যদি নাও থাকে প্লাজমাও ক্লট করে, বুঝে গেল? প্লাজমা তার মানে কী পরিবর্তন হয়?
কি পরিবর্তন হয় আলটিমেটলি, এই ক্লট যেটা হয়েছে সেটা কি পরিবর্তন হয় ব্লাডে, প্লাজমায় কি পরিবর্তন হয়, বুঝলে তো? এগুলো যদি না জানা থাকে তাহলে পরে এই যে পরীক্ষাগুলো করা শেখা প্রায় নিরর্থক হয়ে যায়, বুঝতে পেরেছো? এই ইরেক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে হওয়ার কি প্রয়োজন, কি প্রয়োজনটা কি হয়? হ্যাঁ, বুঝলে তো? তার মানে আজকে যতজন পরীক্ষা দেবে শুধু পাস মার্ক পাবে, হ্যাঁ, অনার্স মার্ক পেতেও পেতে পারে, হ্যাঁ, আর তোমরা আর যারা আছো সব আজকে সব ডিসঅনার্ড হলে, বুঝতে পেরেছো? ডিসঅনার্ড, দেখো না সব জায়গায় মহৎ ব্যক্তিকে কেউ নিন্দা করলো, তখন যে অ্যাডিকুয়েট সম্মান দেওয়া হয়নি, তাই সেরকম, বুঝতে পারছো? মানে ফিব্রিনোজেন একটা জলে দ্রবীভূত হয়, তখন প্লাজমা সেটা দ্রবীভূত অবস্থায় আছে, কিন্তু সেটা যখন ফিব্রিনে পরিণত হয় তখন সেটা আর দ্রবীভূত হয় না, এবং সেটা একটা সঙ্গে লেগে যে মাকড়সার জালের মতো তৈরি করে, এবং তার ভিতরে সেলগুলোকে সে প্যাক করে নেয়, এবং তারপরে সেটা তার চেঞ্জ হয়ে যায়। নর্মালি যে একটা ফ্লুইড স্টেট থাকে সেটা থাকে না, একটা সেমি সলিড এরকম একটা জেলি হয়, এবং যার ফলে সেটা যেই জায়গাটায় পাংচার হয়েছে সেই জায়গাটা সে ব্লক করে দেয়, সময়ের সঙ্গে সঙ্গে সেটা আবার কন্ট্রাক্টও করে, ক্লট রিট্রাকশন বলে, সেটা প্লেটলেটের জন্য হয়, হ্যাঁ, এবং এর কারণেই সেরকম ফিচারগুলো পাওয়া যায়। তাহলে তোমার এটা হচ্ছে তোমার, তাহলে ব্লিডিং টাইম ক্লটিং টাইম কী করে হলো সেটা বুঝতে পারবে। যদি একজনের উপর করতে চাও, মনে করো আমার ফিঙ্গারকেও প্রিক করলো, একজন প্রিক করে দিল, তা একজন করবে কি, এই এটা দিয়ে ক্যাপিলারি টাইমটা নোট করে রেখে এই ক্যাপিলারি দিয়ে ফ্লো হচ্ছে, তা সেখানে তুমি ওটাকে নিয়ে নিলে, আরেকজন হয়তো 30 সেকেন্ড অন্তর ওটা, এর মধ্যে তোমার 30 সেকেন্ডের মধ্যে ওটা হয়ে গেল, 30 সেকেন্ড অন্তর অন্তর করে ফিল্টার পেপার দিয়ে টাচ করছে, আর আরেকজন যেটা তুমি যে গ্লাসে নিয়ে হাতের মধ্যে একটু রাখলো যাতে বডি টেম্পারেচারটা পায়, তারপরে 2 মিনিট বাদে সে টুকরো টুকরো করে ভাঙবে, হাফ মিনিট করে করে, এবং যখন দেখা যাবে থ্রেড মতো বেরিয়ে এসছে তখন ওইটা হচ্ছে, এবং সেটাকে দেখা যাবে তখন নাড়াচাড়াও করলে দেখবে নড়ছে না, তাহলে সেটা ক্লটিং টাইমে চলে আসবে, বুঝতে পারছো? তাই ক্লটিং, এই যে ক্লটিং যে প্রসেস সেটাকে বলে না, সেটাকে এই যে বডিতে সবসময় একসঙ্গেই হয়, কিন্তু সেক্ষেত্রে এটাকে ক্লাসিফিকেশনের জন্য সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ের মধ্যে পার্থক্য কি জানো? ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে, এটি কেন কি বলে এটা বলতে তোমার কি ধারণা? মানে কোনো একটা পদার্থের ভিতর থেকেই যেটা হবে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক, আর বাহ্যিক থেকে যেটা হবে সেটা হচ্ছে এক্সট্রিনসিক। যেমন ব্লাড ভেসেলের মধ্যে যে উপাদানগুলো আছে সেইটার থেকেই এটা হতে পারে, যেরকম একটা ব্লাড ভেসেল যদি তুমি খুব কেয়ারফুলিও যদি তারপর তুমি সেটা পাংচার করলে, যেমন এই ক্লটিং টাইমটা যদি এক্ষেত্রে এটা বলা মুশকিল, তবে এটা ইন্ট্রিনসিক পাথওয়ে দিয়ে মোটামুটি ধরা হচ্ছে। মনে করো তুমি কারো ভেনাস ব্লাড নিলে, খুব মাইনিউটলি যাতে সিঙ্গেল পাংচার দিয়ে তুমি ব্লাড কালেক্ট করলে, কাজে সেখানে টিস্যু ফ্লুইড কিছু থাকলো না, তারপর সেই ব্লাডটা তুমি যেই টেস্ট টিউবে রাখবে দেখবে 5 মিনিট বাদে একদম পুরো থকথকে হয়ে গেছে। ওইটাকে উল্টালো আর সে লিয়ান হোয়াইট মেথডে এইভাবে রাখতে হয়, 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারের মধ্যে রাখলো, তারপরে সেটাকে করলে পরে সে নড়ছে। তার মানে কি ওর ভিতরে যা ছিল তার দিয়েই হয়েছে, তার মানে সেটা ইন্ট্রিনসিক। আর যদি টিস্যু ফ্লুইড মেশানো হয় তাহলে পরে দেখা যাবে যে সেখানে সেটা এক্সট্রিনসিক পাথওয়ে। যেমন একজন লোকের তুমি ব্লাড নিয়ে তুমি অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড নিয়েছো, সাইট্রেটেড ব্লাড নিলে, সাইট্রেট 3.8% বা তার বেশিও নিতে পারো, সাইট্রেটেড ব্লাড নিলে, তারপর সেটাকে সেন্ট্রিফিউজ করলে, যে প্লাজমাটা সেপারেট হয়ে গেল, সেটা কিন্তু তখন ক্লট করছে না, সেটা তুমি যদি ক্যালসিয়ামও দাও, অ্যাডিশনাল ক্যালসিয়াম দিলে, প্রথমে ডিক্যালসিফাইড করা হলো, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন দিলে সেটা ক্যালসিফাইড হয়ে গেল, সেটাও কিন্তু হবে না, ক্লট করবে না। কিন্তু যেই তুমি টিস্যু ফ্যাক্টরটা দেবে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে, 15-20 সেকেন্ডের মধ্যে সেটা থকথকে হয়ে যাবে। তার মানে কি বাইরে থেকে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ের একটা থার্মোপ্লাস্টি, এটাকে বলে প্রথম বিন টেস্ট, বুঝতে পারছো? মানে দুটো দৃষ্টান্ত দিয়ে আমি তোমাদের বলে দিলাম, দুটো পাথওয়ে আছে,
একটা ভিতর থেকেই আসছে, আরেকটা কোনো কারণে উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছো তো জিনিসটা? এটা ওই ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক এইভাবে ভাগ করা। আর দুটো মিলে এসে কমন পাথ হয়ে আসছে, প্রথম দিন থেকে তৈরি হচ্ছে। কোয়াগুলেশন ফ্যাক্টরের নামগুলো মুখস্থ রাখতে হবে, না রাখলে পরে কি বুঝতে পারবে না। বুঝতে পারছো তো? তুমি যত মস্তিষ্কের চর্চা করবে তত তোমার মস্তিষ্ক খুলবে, আর যত তুমি ভাবছো যে না আমি উপেক্ষা করব, শিখবো না, তাহলে তোমার ঠিক ওই রকমই ঘটবে। যে যেটা চায় নেচার সেদিকেই তাকে নিয়ে যায়। কথা বুঝতে পারছো তো? হ্যাঁ, সদাচারী লোকেরা এর জন্য আলোর দিকেই যায়, আর বিপরীত স্বভাবের লোকেরা অন্ধকারের দিকেই যায়। তাদেরকে বললেও তাদের চৈতন্য হবে না সেই জন্য। এখানে তুমি দেখো, যেমন মনে করো, এই দেখো, এইবার তোমার একটু আলোচনা করে দিই। এই যে বই থেকে এটা বলে দিচ্ছি, এই যে ব্রিডিং টাইম ইনক্রিজেস ইন পারপিউরা, ভন উইলিব্রান্ডস ডিজিজ, উইকনেস ইন ক্যাপিলারি ওয়াল। পারপিউরা, পারপিউরা মানে হচ্ছে মশা কামড়ালে যেমন ছোটো ছোটো স্পট হয়, নিশ্চয়ই লক্ষ্য করেছো, দেখবে ছোটো 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 ব্লাড স্পট হয়। অনেকগুলো মশা যদি কামড়ায় দেখবে ছোটো ছোটো স্পট হয়। দেখবে স্পন্টিনিয়াসলি কিছু লোকের এরকম বাচ্চাদের অনেক হতে সময় হয়, অ্যাডাল্টও হতে পারে। তখন মানে এটা হচ্ছে পেটেচিয়াল ব্লিডিং, মানটা দেখে নেবে, পেটেচিয়াল ব্লিডিং ইন স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, এবং সেটাকে বলে হচ্ছে পারপিউরিক স্পট, এবং এই ডিজিজটাকে বলে পারপিউরা। কিন্তু এটা একটা মানে ফ্যামিলি অফ ডিজিজেস আছে, নানা রকম কারণে হতে পারে। যেমন প্লেটের সংখ্যা কমে গেলে কমে যেতে পারে, প্লেটের সংখ্যা কমে যেতে পারে। থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, প্লেটলেটের নর্মালের সংখ্যা কত থাকে? প্লেটলেটের নর্মাল সংখ্যা কত থাকে? 1. হ্যাঁ লাখ পার mm। তার মানে এদের সঙ্গে মানে হায়ার সেকেন্ডারি কোর্সেও এরা পড়ে এসছে, হায়ার সেকেন্ডারি কোর্সে সবই আছে না? আছে, সবই তো আছে। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি কোর্স সবই আছে। ঠিকমতো হায়ার সেকেন্ডারি কোর্স যদি চালু থাকে তাহলে পরে আর এই ফিজিওলজি এই সমস্ত এত থাকে না, প্রয়োজন পড়ে না আমার মনে হয়। যথেষ্টই সেখানে দেওয়া আছে। মানে বেশিরভাগ জ্ঞানের যা অবস্থা দাঁড়াচ্ছে সে স্কুল লেভেলে আমাদের নেমে যেতে হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই। কিন্তু এটা চর্চা বলতে গেলে স্কুল লেভেলেরই একটু হায়ার স্কুল লেভেল এই ফার্স্ট ইয়ারটা, তারপরে গিয়ে তোমরা আরও সফিস্টিকেটের ব্যাপারে যাবে। কাজেই এটা থ্রম্বোসাইটোপেনিক পারপুরা হতে পারে। যেমন কোনো কারণে স্প্লিনের এনলার্জমেন্ট হয়েছে, তাহলে স্প্লিনে আরবিসি প্লেটলেট এগুলো ডিস্ট্রাকশন হয়, তাহলে সেখানে প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে, তাহলে সেটা হতে পারে। কোনো ড্রাগ ইনডিউসড হতে পারে, কোনো ড্রাগের সঙ্গে ড্রাগটা প্লেটলেটের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মতো করতে পারে, সেটা হতে পারে। এই ধরনের এছাড়াও কোনো আরও অন্যান্য কারণে হতে পারে। থ্রম্বোস্থেনিক মানে প্লেটলেট সংখ্যা ঠিকই আছে কিন্তু ফাংশনালি ডেফিশিয়েন্ট, তার কোনো মলিকুলার ডিফেক্ট বা কোনো কিছু রয়েছে, হ্যাঁ, সেই জন্য হতে পারে এটা। এগুলো মেডিসিন টেক্সটে দেখবে অনেক ইলাবোরেটই আছে। এখানে ফিজিওলজিস্টের থেকে বেসিক জিনিসটা জেনে গেলে পরে ওখানে পড়তে সুবিধা হয় তোমার। এটা হচ্ছে পারপিউরা হলো। তারপরে তোমার দিয়েছে ভন উইলিব্রান্ডস ডিজিজ। ভন উইলিব্রান্ড ফ্যাক্টরটা হচ্ছে তোমার ভিটামিন ফ্যাক্টর 8-এর সঙ্গে যুক্ত থাকে। ফ্যাক্টর 8, বুঝতে পেরেছো তো? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আর অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন তার সঙ্গে যুক্ত হয়ে থাকে এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। এটা প্লেটলেট অ্যাডেশনে সাহায্য করে। কোনো একটা জায়গার ভেসেল যখন রাপচার হলো তখন সেখানে 3টা ইভেন্ট ঘটে থাকে। প্রথমে হচ্ছে প্লেটলেট অ্যাডেশন, প্লেটলেটগুলো সেখানে গেল এবং সেটা নিজের সঙ্গে এবং কোলাজেন বা এগুলোর সঙ্গে আশেপাশে এক্সপোজড কোলাজেন তার সঙ্গে যুক্ত হয়। প্রথমে হচ্ছে অ্যাডেশন, তারপরে হচ্ছে একটার পর একটার সঙ্গে আরেকটা যুক্ত হচ্ছে এগ্রিগেশন, এবং তার সঙ্গে প্লেটলেট অ্যাক্টিভেশনও হয়, হ্যাঁ, এবং সেটার সাহায্যে আরও ফার্দার এগ্রিগেশন হয়ে একটা প্লেটলেট প্লাক ফর্মেশন হয়। সেই অ্যাডেশনে সাহায্য করে এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। এটা এন্ডোথেলিয়াল সেল থেকেও তৈরি হয়, প্লেটলেটের মধ্যে থেকেও উৎপন্ন হয়। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ভন উইলিব্রান্ড ডিজিজ। দেখবে যে সেনাইল পারপিউরা বলে, আমাদের মতন লোক যাদের প্রায় 70 বা তার উপরে চলে গেছে, ব্লাড ভেসেলগুলো উইক হয়ে যায় এবং দেখা যায় সামান্য চাপে বা চাপ না লাগলেও কোনো কোনো জায়গায় ব্লিডিং স্পট পাওয়া যায়, সেনাইল পারপুরা। অথবা স্কারভি বা এই ধরনের ভিটামিন সি ডেফিসিয়েন্সি, যেখানে ব্লাড ভেসেল ওয়াল উইক হয়ে যায় কোলাজেনের অভাবে, তাহলে সেখানে দেখবে না গাম ব্লিডিং হয়, তাহলে এই উইকনেসে এটা হতে পারে। তারপর দিয়েছে তোমার এটা হচ্ছে ক্লটিং
ক্লটিং টাইম ইনক্রিজেস কি? ক্লাসিক্যাল হিমোফিলিয়া, খ্রিসমাস ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, অ্যান্টিকোয়াগুলেন্ট এক্সেস। যেমন একটার পর একটা বলছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, মানে ক্লাসিক্যাল হিমোফিলিয়া যখন আছে তার মানে নন ক্লাসিক্যাল হিমোফিলিয়া আছে। ক্লাসিক্যাল হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অভাবে হয়? 8 নম্বর। এটা হচ্ছে সংখ্যা দিয়ে হচ্ছে, এর কি নাম আছে, ট্রিভিয়াল নেম কি? হ্যাঁ, বলি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এইভাবে বলা হয়, বা অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন। তার মানে এটা দিয়ে প্রিভেন্ট করা যায় যার ডিজিজ আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া। যেমন কারো যদি 9-এর ডেফিসিয়েন্সি থাকে, সেটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ, সেটাও ফর্ম অফ হিমোফিলিয়া। ওমেনরা ক্যারিয়ার হয় আর সেখানে মেলরা সাফার করতে করে, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ এটা হয়। এছাড়াও 11 ডেফিসিয়েন্সি যেটা হয় সেটা ওটা হিমোফিলিয়া বি বলে, ক্রিসমাস ডিজিজটাকে হিমোফিলিয়া বি বলে। আর পিটিএ থেকে যেই পিটিএ এটা 11 সেটা প্লাজমা থার্মোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, ওইটা ডেফিসিয়েন্সি যেটা সেটা হিমোফিলিয়া সি বলা হয়। এগুলো বই থেকে পড়বে, প্রয়োজনে মেডিসিন টেক্সট থেকে একটুখানি দেখতে পারো, এগুলো প্যাথোলজি টেক্সট, মেডিসিন টেক্সট, এখানে আরও ব্যাখ্যা করা আছে কীভাবে কাজ করে সেই। তারপর তোমার হচ্ছে এখানে ক্রিসমাস ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ভিটামিন কে এটা হচ্ছে ফাইটোন্যাপথোন বা এই গ্রুপের ভিটামিন। ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর, তাদের কি নাম? তাদের কি নাম? বুঝছে, এটা মনে থাকে, সবার মুখস্থ করে সবাই বলতে পারে। 2, 7, 9, 10 এইভাবে মনে রাখবে। 2, 7, 9, 10 মানে ভিটামিন কে এর এখানে রোল আছে, যার ফলে এটাকে এফেক্টিভ ফ্যাক্টর তৈরি করে। বুঝতে পারছি? এফেক্টিভ ফ্যাক্টর 2, 7, 9, 10। ফ্যাক্টর 2 হচ্ছে প্রথম বিন। ফ্যাক্টর 7-এর কি নাম? ফ্যাক্টর 7-এর এই পাশে যারা আছে তাদের মধ্যে কেউ বলো, ফ্যাক্টর 7-এর কি নাম? হ্যাঁ, কিছুই যদি না জানো তাহলে তোমাদের, তাহলে আমি কি এখানে করছি, তাহলে কিছু 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 তো বলবে, তাহলে তো একদম বায়োলেটারাল না হলে কি করে চলবে? হ্যাঁ, তুমি একটু পড়ে এসছো, খুব ভালো জিনিস, তাই এদেরকে একটু ব্যাখ্যা করতে দাও। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছে। ফ্যাক্টর 7-এর কি নাম? ওই কি নাম ফ্যাক্টর 7? কাছাকাছি গিয়েছে, এটাকে স্টেবল ফ্যাক্টর বলা হয়, এসপিসিএ বলা হয়, হ্যাঁ, বা স্টেবল ফ্যাক্টর বলা হয়। এটা এক্সট্রিনসিক পাথওয়ের একটা এসেনশিয়াল এলিমেন্ট, এক্সট্রিনসিক পাথওয়ে। আর 9, 8 এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। বুঝতে পারছো? কাজে হিমোফিলিয়া যেটা হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা ক্রিসমাস ডিজিজ, এগুলি সবই ইন্ট্রিনসিক পাথওয়ে। আর 2, 7, 9, 10 এগুলো 10 নম্বরের কি নাম? 10 নম্বর এগুলো লিখে লিখে মুখস্থ করবে। হ্যাঁ, এখানে লিখে লিখে মুখস্থ করবে। বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা এটা লিখে লিখে মুখস্থ করবে। আমার জায়গায় যদি আমার বিপরীত সাহেবের লোক থাকতো, বলে সে লিখিয়ে তবে ছাড়তো, কিন্তু আমার অত নেই। বুঝতে পেরেছো? আমি শুধু লোককে একটুখানি বলে দিই, তারপরে আর খোঁজ নেই না, সে শিখলো কি শিখলো না সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছো? এটা পড়ে নেবে, দেখে নেবে এবং শিখে নেবে, একবার দুবার করে লিখবে। স্টুয়ার্ট প্রুয়ার ফ্যাক্টর, বুঝতে পেরেছো তো? এবং এটা থেকেই তোমার আলটিমেটলি প্রোথ্রম্বিনেজ হয়। সেখানে প্রথম বিন থেকে থ্রম্বিন হয়, থ্রম্বিনটা তারপরে ক্যালসিয়াম, থ্রম্বিন সরাসরি ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে, কমপ্লেক্স তৈরি হয়। বুঝতে পেরেছো? ফ্যাক্টর 9 একটা কমপ্লেক্স তৈরি করে, ফ্যাক্টর 8 একটা সাহায্যে, মানে 10 আরেকটা কমপ্লেক্স তৈরি করে। ফ্যাক্টর 9 যেখানে কমপ্লেক্স তৈরি করে, তার ভিতরে সেটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 লাগে না, প্রথমটা হচ্ছে, হ্যাঁ, ফ্যাক্টর 8 লাগে। তারপরে যে ডেফিনিটিভ যে আরেকটা কমপ্লেক্স আছে যেটা করে, সেখানে তোমার এই থাকে ফ্যাক্টর 5 এরকম দরকার থাকে। আমার যদি ভুল হয় দেখে নেবে, সব মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছো? তোমাদের প্রয়োজন, নিজেরা বই পড়ে যায় না, ফ্যাক্টর বলতে পারছো না এর নাম এখন, তাহলে স্যার ক্লাস নিয়েছেন, তাহলে ওনার পরিশ্রমটা তাহলে মাঠে মারা গেছে। হ্যাঁ, সেই, বুঝতে পারছো? যাক, তারপরে তোমার হচ্ছে যে এখানে ভিটামিন কে ডেফিসিয়েন্সি যদি থাকে, তাহলে পরে এই জন্য হতে পারে লিভার ডিজিজে হতে পারে, সিরোসিস বা এই সমস্ত নানা রকম কারণে যদি লিভার ডিজিজ হয়,
সিরোসিস জানো তো? সিরোসিস দেখো না, সাংবাদিকরা সব থেকে বইতে সমস্ত কিছু লেখা থাকে। তোমার লিভার সেল ডিস্ট্রাকশন হয় বা রিজেনারেশন হয়, তার স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে যায়। ফাইব্রোসিস অফ দি লিভার, এবং সেই লিভারটা এবং এই প্রসেসটা যদি চলে তাহলে পরে সেটা লিভারটা এফেক্টিভ থাকে না। এই যে লিভার ডিজিজে এছাড়াও কোনো জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস বা এগুলো যদি থাকে, ভিটামিন কেটা যেখানে অ্যাবজর্পশন বাধা হচ্ছে, ফ্যাট সলিউবল ভিটামিন ADEK, এই জন্য যদি ফ্যাট সলিউবল ভিটামিনে অ্যাবজর্পশন অসুবিধা হয় তাহলে পরেও সেখানে তোমার ক্লটিং টাইম প্রলং হতে পারে। এটা সাধারণত এক্সটেন্সিভ পাথওয়েটা কি সেটা করে মূলত। তারপর তোমার এখানে হচ্ছে এই যে অ্যান্টিকোয়াগুল্যান্ট এক্সেস ট্রিটমেন্ট যেটা দেওয়া হচ্ছে, যেমন কাউকে কোনো রোগে প্রোকোয়াগুল্যান্ট দিতে হয়, আর কোনো রোগে অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হয়। যে লোকটা থ্রম্বোসিস হয়ে গেছে তাহলে সেখানে অ্যান্টিকোয়াগুল্যান্ট তার ব্যবহার হয়, অ্যান্টিকোয়াগুল্যান্ট। কিন্তু যদি রিকোয়ারমেন্টের তুলনায় বেশি পরিমাণ সে খেয়ে ফেলে, ভুল করে বা কিছু হয়, তাহলে সেক্ষেত্রেও তোমার অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। তারপর দিচ্ছি ক্যালসিয়াম। ক্যালসিয়াম দরকার আছে বটে, কিন্তু ক্যালসিয়ামের অভাবে এটা ম্যানিফেস্টেড হয় না। সামান্য পরিমাণ ক্যালসিয়াম থাকলেই এখানে কাজ হয়ে যায় ক্লটিংয়ের ক্ষেত্রে। মানে সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল যদি কমে আসে তারপর সেখানে টিটেনি ডেভেলপ করে, তারপরে কোয়াগুলেশন ডিফেক্ট আসবে। কাজে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে এগুলো সাধারণত আসে না, যদিও ক্যালসিয়াম কোনো জায়গায় কাজ করছে। বইয়ে এইগুলো ইন্টেন্সিভ পাথ হয়ে এক্সটেন্সিভ পাথ হয়ে ছবিটা যেভাবে দেওয়া হয়েছে ছবিগুলো লিখবে। আজকে প্রত্যেকে বাড়িতে গিয়ে একটু লজ্জিত হবে, বুঝতে পেরেছো? কারণ একটু ডিসঅনার্ড হয়েছো, তোমরা গিয়ে কাজ হচ্ছে যে এখানে গিয়ে তোমরা ওই ফ্যাক্টরগুলোর নাম লিখবে, তার সঙ্গে সঙ্গে যেগুলো আমি বললাম না সেগুলো সব লিখবে। হাই মলিকুলার কাইনিনোজেন, প্রিক্যালেক্টিন বা এইগুলো সমস্ত লিখবে। আর এই ইন্টেন্সিভ পাথ হয়ে এক্সটেন্সিভ পাথ হয়ে এগুলো লিখবে। প্লেটলেট সম্বন্ধে পড়ে নেবে, কী গ্র্যানিউল আছে, কোথায় তৈরি হয়, প্লেটলেটের হাফ লাইফ কত, এগুলো সমস্ত জেনে নেবে। একবার জানা থাকলে পরে এগুলো মনের মধ্যে থেকে যাবে। তাহলে তোমাদের আমি ছেড়ে দিচ্ছি, তোমরা যাও গিয়ে। হ্যাঁ, তাহলে ধরবে। তাহলে 7 × হাফ মিনিট, 3.5 মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড, এটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, এটা তোমার এটা ভিন্ন ভিন্ন বইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। কোনো বই বলে 30 সেকেন্ড অন্তর, কিছু যায় আসে না। হ্যাঁ, এটা বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, এখানে যে ব্লিডিংটা বন্ধ হয়েছে, কী জন্য বন্ধ হলো, কী কারণে বন্ধ হয়েছে, পরীক্ষায় জিজ্ঞাসা করে এগুলো। ওরা তুমি এটা যে কাজটা করলে এটা হ্যাঁ ক্লটিং, এটা কি ক্লটিং, এটা কি টেস্টের কি নাম? ব্লিডিং, হ্যাঁ, ব্লিডিং টাইম টেস্ট, BT। হ্যাঁ, তারপরে এখানে তারপর তোমার প্রশ্ন হচ্ছে যে এখানে এই রক্তটা, এই যে ব্লিডিংটা বন্ধ হয়ে গেল, কারণ এখান থেকে শুরু হয়েছিল, এটা এইবার আবার করবে এরপরে নিজে, এখন পরীক্ষায় যখন দেখাবে এটা দিলে কম নম্বর হবে তোমার। তাই এভাবে করবে। হ্যাঁ, এইচ দিয়ে যাবে। তাহলে এখন এই 7টা রয়েছে, তাই এই যে এখন এটা কি কারণে বন্ধ হলো, কিভাবে বন্ধ হয়েছে, এটা কি কারণে রক্তপাত বন্ধ হলো? অবস্ট্রাকশন অফ দ্য ক্যাপিলারি। সেটা কার সাহায্যে হয়েছে? হ্যাঁ, যে প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়েছে সেটা বলবে। প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়েছে, তার জন্য এটা হয়েছে। হ্যাঁ, এটা কোন রোগে ব্লিডিং টাইমটা প্রলংড হতে পারে? এই ধারণা একজন জিজ্ঞেস করছি, এই কোন রোগে এটা বাড়তে পারে? পারবে না। তোমার ওই যে প্র্যাকটিক্যাল বইটা আছে না? হ্যাঁ, এটা হচ্ছে পারপিউরা। হ্যাঁ, পারপিউরা। আর ভিটামিন কেটা সেটা ক্লটিংয়ের সঙ্গে গোলাবে না। এটা হচ্ছে যে দেখবে যে পারপিউরা দেওয়া আছে, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। সাধারণত থ্রম্বোসাইটের অভাব থেকে এটা হয়। থ্রম্বোসাইটের আর কি নাম আছে? একে বলতে দাও। হ্যাঁ, প্লেটলেটস। হ্যাঁ, প্লেটলেটস দেহের কোথায় তৈরি হয়? দেহের কোথায় প্লেটলেটস তৈরি হয়? বোন ম্যারো থেকে হয়। হ্যাঁ, তাহলে মেগাক্যারিওসাইট বলেছে, মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয়। মেগাক্যারিওসাইট কেন বলে এটাকে? মেগাক্যারিওসাইট কেন বলে? হ্যাঁ, মানে লোবুলেটের লার্জ নিউক্লিয়াস থাকে,
থাকে, হ্যাঁ, এবং সেখান থেকে ওই কিছুটা করে পিঞ্চ করে বেরিয়ে আসে। ওর মধ্যে নিউক্লিয়াস থাকে না, যেটা প্লেটলেটের মধ্যে বেরিয়ে আসে, একটা সেল থেকে সেটা বেরিয়ে আসে। প্লাজমা মেমব্রেন প্রচুর থাকে, প্লাজমা মেমব্রেনের ভিতরে অল্প 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 করে সেটাতে মেটেরিয়াল থাকে, সেটা করে বেরিয়ে আসে, ক্যাপিলারির মধ্যে দিয়ে সেটা চলে আসে সাইনোসাইটিসের মধ্যে দিয়ে, সেভাবে। হ্যাঁ, এটা এগুলো তোমার থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এগুলো থ্রম্বোসথেনিক পারপুরা, এগুলো আছে, বুঝতে পেরেছো? আর ভিটামিন কে বা এগুলো যেগুলো বলছে ওরা হিমোফিলিয়া, এগুলো হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্ট। কোয়াগুলেশন ডিফেক্টে সাধারণত ব্লিডিং টাইমটা উইদিন নর্মাল লিমিট থাকবে, যদি না প্লেটলেটের কোনো অসুবিধা থাকে। তা ব্লিডিং টাইমটা করেছো ওটা? হ্যাঁ, ওইটা করে নাও, করে নিয়ে তবে দেখবে ওটা থাকবে, ফেলবে না, দেখতে পাবে। হ্যাঁ, একটা কাগজের উপর বা তুলোর উপরে দেখতে পাও। এটা হয়েছে টাইম নাও, দেখো। আজ একটু 30 সেকেন্ড দেখো, 30 সেকেন্ড পরে পাবে, ঠিক আছে? 30 সেকেন্ড পরে বলবে। এই যে এখনো হয়নি, আরো 30 সেকেন্ড পরে করো। এবার নিজেরা ধরো, সাবধানে ধরবে, আঙুলের রান্না ঢুকে যায়, ডাই আছে তো, হ্যাঁ, একটু করে ভাঙবে, একটু পরে টাইমটা হোক। 60 ভাঙবে, দেখবে চলে আসবে দেখবে। এসছি, একটা সিনেমাতে বেরিয়ে আসছে না, কি এখনো আসেনি? হ্যাঁ 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 হ্যাঁ, এবার হ্যাঁ করো, তারপরে হ্যাঁ আবার চালাও, তারপর চালুই থাকবে, কারণ তারপরে তো চলে যাবে সময়। হ্যাঁ, এই যে আর মুভমেন্ট হচ্ছে না কিছু, হয়ে গেছে মনে হয়, তাও চালো। হ্যাঁ, 45, 60-এর সময়। এখানে টাইমটা দেখো কত, 50 মনে করো। তার মানে 3 মিনিটের পরে আমি করেছি একবার, এই করেছি একবার 4 মিনিট আর 50, তার মানে হচ্ছে 4 মিনিট 50 সেকেন্ড উইদিন নর্মাল লিমিট। হ্যাঁ, এই যে এরকমভাবে তুমি নিজেরা ভাঙো, দেখবো এরকম ধরনের আবার আসবে। ধরো, হ্যাঁ, ভাঙো, সাবধানে ভাঙো, তাহলে দেখবে ওটা ঝুলে পড়েছে। হ্যাঁ, এই তো, হ্যাঁ, সাবধানে এটা করলে পরে ওটা তোমার করবে তুমি। হ্যাঁ, এটা রাখো, নিজে দেখো, টাইম তো দেখাই হয়েছে, ভাঙো, নিজে ভাঙো, এভাবে ধরে ভাঙো। একটু বড় করে ধরা, হয়ে গেছে তো পরীক্ষা। সাবধানে ভাঙবে, যাতে আর কি তোমার ওইটা থাকে, থ্রেডটা থাকে। হ্যাঁ, এই তো হচ্ছে না, এটা কিছুটা অভ্যাসের, যখন দেখবো মুভমেন্ট হচ্ছে না তখনই বুঝতে পারবো হয়ে এসছে, তারপরে এটা করলে পরে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে এরকমভাবে হয়ে গেছে, তোমার হয়ে গেছে টাইম, এটা আগেই হয়ে গেছে, তাহলে উইদিন নর্মাল লিমিট। এগুলো একটু তুলো দিয়ে, একটা তুলোর মধ্যে দিয়ে এগুলো করে দাও, যাতে আঙুলটা না লাগে। হয়ে গেছে কাজ, থাক, পরে ফেলে দাও। হ্যাঁ, ফেলে দাও, যেখানে ওরা ফেলতে বলে। হ্যাঁ, মানে বুঝতে পারোনি। হ্যাঁ, তখন দেখবে যে মুভমেন্ট হচ্ছে না,
ওই ব্লাডটার মুভমেন্ট হচ্ছে না ক্যাপিলারির মধ্যে, সেটা একটা সাইন। তারপর তুমি ভাঙলে পরে তুমি এরকমভাবে তোমার এভাবে সাবধানে ভাঙবে, এটা কিছু প্র্যাকটিসের ব্যাপার। এই এই আচ্ছা, হ্যাঁ, এরকম ভাঙবে যাতে ওয়ালের একটা সাইডটা ভাঙে, হ্যাঁ, তাহলে পরে এরকমভাবে ঝুলে থাকবে। এই যে এটাকে এটা ঝুলে রয়েছে, এটাতে কি আছে ঝুলে রয়েছে? হ্যাঁ, ফাইব্রিনস রয়েছে। হ্যাঁ, ফাইব্রিন কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, ফিব্রিনোজেন। হ্যাঁ, ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন কত জানো? কখনো জানো না। কোথায় তৈরি হয় ফিব্রিনোজেন? ব্লাডই থাকে। তা ব্লাডে আসে কোথা থেকে? কোথায় তৈরি হয় ফিব্রিনোজেন? প্লেটলেটস থেকে থাকতে পারে, কিন্তু সে ওর ভিতরে থাকে, ওর ভিতরে প্লেটলেট তৈরি হয় না। হ্যাঁ, প্লেট তৈরি হয় না, এটা লিভারে তৈরি হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে ফিব্রিনোজেন ফ্যাক্টর 1। ফ্যাক্টর 2 এর কি নাম? এর পরের দিন এগুলো সমস্ত ই করে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দিন। হ্যাঁ, ফ্যাক্টর 3 হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, টিস্যু ফ্যাক্টর, সেটা থ্রম্বোপ্লাস্টিন। হ্যাঁ, ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম। ফ্যাক্টর 5 হচ্ছে লেভাইল ফ্যাক্টর। ফ্যাক্টর 6 বলে কিছু নেই। ফ্যাক্টর 7, হ্যাঁ, ফ্যাক্টর 7 হচ্ছে স্টেবল অ্যাক্সিলারি গ্লোবুলিন, বা এটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন, অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এরকম। তারপরে 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন বি, এরকম। 10 হচ্ছে টুয়ার্ড পোয়ার ফ্যাক্টর। তারপরে 11 হচ্ছে পিটিএ, প্লাজমা থার্মোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, পিটিএ। হ্যাঁ, সেটা। এর মধ্যে কতগুলো আছে এনজাইম আর কতগুলি কোফ্যাক্টর। যেমন 5A, 8A এগুলো হচ্ছে কোফ্যাক্টর, আর কতগুলো হচ্ছে এনজাইম, বুঝতে পারছো? এনজাইম এগুলো আছে। তাহলে তারপর তোমার এখানে তারপর তৈরি হচ্ছে থ্রম্বিন থেকে তৈরি হচ্ছে প্রোথ্রম্বিনেস কমপ্লেক্স। ফ্যাক্টর 10 থেকে তৈরি হচ্ছে ফ্যাক্টর 10A। হ্যাঁ, তার সঙ্গে ফ্যাক্টর এগুলো লাগছে যে 5A, এগুলো মিলে একটা প্রোথ্রম্বিনেস কমপ্লেক্স তৈরি হচ্ছে। প্রথমদিন থেকে থ্রম্বিন আবার তখন ক্যালসিয়ামের দরকার নেই, তখন থ্রম্বিন ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করছে। হ্যাঁ, তারপর সেটাকে ডেফিনিটিভ যখন হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। হ্যাঁ, ফ্যাক্টর ওই, হ্যাঁ, লাস্ট ফ্যাক্টরটা সেটা কাজ করছে। আর শুরু হচ্ছে ফ্যাক্টর 12 থেকে, সারফেস ফ্যাক্টর, কন্ট্যাক্ট ফ্যাক্টর, হেজম্যান ফ্যাক্টর। হ্যাঁ, আরও অন্যান্য সব ফ্যাক্টরগুলো আছে, এগুলি সমস্ত মুখস্থ করে, এগুলি সমস্ত একবার করে লিখবে, লিখে মাঝে মাঝে চর্চা করবে। হ্যাঁ, চর্চা করলে দেখবে এগুলো স্মরণে থেকে যাবে। হ্যাঁ, করেছে তো। হ্যাঁ, আর ক্লট হয়ে গেছে তো, হ্যাঁ। এখানে সবই নর্মাল লোক, এখানে তো কারো রোগ নেই, বুঝতে পেরেছো? খুন ভেঙে যাবে। হ্যাঁ, তুমি করো এটা। হ্যাঁ, 30 সেকেন্ড অন্তর করো, তাহলে তোমার আসবেই। আর 2 to 8 তোমার মিনিটস, অনেকটা সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ।